আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ২ অনুপাত এবং শতকরার যে অধ্যায়টা আছে সেটা সম্পর্কে বেসিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। কেননা বেসিক ধারণাটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। মানে ইম্পর্টেন্ট বলতে এটা তোমার জন্য নেওয়া একবারে ফরজ। কারণ তুমি যদি অঙ্ক করতে যাও বা তুমি যদি কোনো অঙ্ক সমাধান করতে যাও, তখন কিন্তু তোমার অবশ্যই বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। তোমার কিন্তু বেসিক জিনিস বা মেইন যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু তোমার ক্লিয়ার রাখতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো সরাসরি মেইন ক্লাসে যাই। তো এখানে আমি আজকে যে ৪টা বিষয় নিয়ে আলোচনা করব, এবং ৪টা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে অনুপাত কী, দ্বিতীয়টা হচ্ছে অনুপাত কিভাবে লেখা হয় বা অনুপাত কিভাবে লিখি, তৃতীয়টা হচ্ছে অনুপাতের সরলীকরণ ও সমতল অনুপাত, আর চতুর্থটা হচ্ছে অনুপাতের প্রকারভেদ, সরল ও ব্যস্ত অনুপাত। তোমরা এতগুলো জিনিস দেখে আবার ঘাবড়ে যেও না, কারণ তোমাদের ভাইয়া আছে যেহেতু সব কিছুই তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবে। তো প্রথমে যদি আসি, অনুপাত কি? দেখো, অনুপাত বিষয়টা যদি তোমার বুঝতে হয় তাহলে কিন্তু তোমার বাস্তব জীবনে যে অনুপাতের ব্যবহার এবং অনুপাত এটা কাকে বলে সেটা সম্পর্কে জানতে হবে। তো বইয়ের মধ্যে আছে দুইটা সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশে দ্বারা প্রকাশ করা যায়, এবং এই ভগ্নাংশটিকেই অনুপাত বলে। প্রথমে যেহেতু বলেছি হয়তো বা অনেকের কাছে কঠিন মনে হবে, তো যাই হোক আরেকটু সহজ করে বলি। ধরো তুমি আয়নার সামনে দাঁড়াও, তুমি আর তোমার ছায়া সেটা ঠিক না, মানে সেটা একই সাইজের না। আবার ধরো তোমার কাছে ২টি আপেল আর ৪টি কমলা আছে, তাহলে কমলা এবং আপেলের সংখ্যা সম্পর্কটা কী? এবং কমলার সংখ্যা কিন্তু আপেলের থেকে দ্বিগুণ, আবার আপেলের সংখ্যা কিন্তু কমলার অর্ধেক। তো এই যে এই জিনিসটাকে যে অনুপাতে প্রকাশ করে, যেমন আমি যেটা বলেছি যে তোমার কাছে যে ৪টা কমলা থাকে, তাহলে তোমার কমলা এবং আপেলের যে অনুপাতটা সেটা তুমি প্রকাশ করতে পারো হচ্ছে ৪:২। মানে এখানে তোমার কাছে ৪টা কমলা আছে এবং এখানে তোমার কাছে ৪টা আপেল আছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মেইনলি অনুপাত। এটা এত কঠিন কিছু না। আর আরেকটা উদাহরণ দেই, তাহলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। মনে করো তুমি আর তোমার ছোট ভাই মিলে চকলেট খাচ্ছ। তুমি ৩টা খাচ্ছ আর তোমার ছোট ভাই আরেকটা খাচ্ছে। তাহলে বলো তো তোমার চকলেট তোমার ভাইয়ের থেকে কত গুণ বেশি? তাহলে কিন্তু উত্তর কিন্তু হবে অবশ্যই ৩ গুণ বেশি। কারণ কেন? তুমি ৩টা চকলেট খাচ্ছ এবং তোমার ছোট ভাই কিন্তু একটা চকলেট খাচ্ছে। তার মানে কি তোমার থেকে তো তোমার ছোট ভাই ৩ গুণ বেশি, ৩ গুণ কম খাচ্ছেন না? আর তুমি তো তার থেকে ৩ গুণ বেশি খাচ্ছ। তাহলে তোমার এবং তোমার ছোট ভাইয়ের যে চকলেটের অনুপাত সেটা প্রকাশ করবে হচ্ছে ৩:১। মানে এখানে হচ্ছে তুমি ৩টা খাচ্ছ আর তোমার ছোট ভাই একটা খাচ্ছে। তো এই যে তোমরা যে চকলেটটা খাচ্ছ এটাকে একবারে একটা সমজাতীয় মুদ্রায় প্রকাশ করার যে মাধ্যম সেটাকেই অনুপাত বলে, ঠিক আছে? তারপরে আসো অনুপাত কিভাবে লিখি। দেখো, বইয়ের মধ্যে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেমন এই যে আমি এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে ইস টু। এই চিহ্নটার নাম হচ্ছে ইস টু। তুমি যখন কোনো অনুপাত বা রাশিকে প্রকাশ করতে যাবে তখন কিন্তু যেই ২টা সংখ্যা আছে এই ২টা সংখ্যার মাঝখানে অবশ্যই কিন্তু এটা প্রকাশ করা লাগবে, মানে এটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। কেন? কারণ যদি তুমি এটা না দাও তখন কিন্তু বোঝা যাবে না যে এটা মূলত তুমি অনুপাত বুঝিয়েছো। হ্যাঁ, যেমন এখানে দেখো আমি কিন্তু বলেছি তুমি ৩ টা চকলেট খেয়েছো এবং তোমার ছোট ভাই একটা চকলেট খেয়েছে। তাহলে কিন্তু তোমাদের যে অনুপাতটা সেটা কিন্তু ৩:১ হয়। ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে অনুপাতের সরলীকরণ ও সমতল অনুপাত। দেখো এইটা একটু কিন্তু ঝামেলার বিষয়। অনেকে কিন্তু এটা নিয়ে একটু আ মানে প্যাচ লাগায় ফেলে। আমি একটু মজারভাবে তোমাদের বলি, অনুপাতকে কিন্তু ভগ্নাংশ মতনই ছোট করা যায়। যেমন ধরো তোমার স্কুল ব্যাগে ৫টি বই আর ১০টি খাতা আছে। তাহলে আমি কিন্তু লিখতে পারি বই এবং খাতার অনুপাতটা কিন্তু ৫:১০, ঠিক আছে? এখন আমি চাইলে কি এটাকে ছোট করতে পারি না এই সংখ্যাটাকে? যেমন আমি যদি এখানে ২ টার মধ্যে কিন্তু ৫ দিয়ে ভাগ দেওয়া যাবে। যেমন আমি যদি এটাকে ৫ দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু ১ হয়, এবং এই ১০ কে যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ২ হয়। তাহলে কিন্তু আমাদের একটা
অনুপাত আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 1:2। তো এই যে আমরা এই একটা বড় অনুপাতকে কেটে বা ভাগ করে ছোট করেছি, এটাকে কিন্তু বলা হয় সরলীকরণ। যেমন বইয়ের ভাষায় কিন্তু উল্লেখ করা আছে, কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মান অপরিবর্তিত থাকে। এই নতুন অনুপাতটিকে বলা হয় সমতল অনুপাত। ঠিক আছে, ধরো তুমি একটা কেক বানাতে গেলে রেসিপিতে চিনি আর ময়দার অনুপাত 2:3, এখানে আমি লিখে রাখি 2:3। হ্যাঁ, কিন্তু তুমি যদি কেক 2 গুণ বড় বানাতে চাও, তাহলে চিনি ও ময়দার পরিমাণ দুটোই কি তোমার আরও 2 গুণ ব্যবহার করতে হবে না? মানে একটু সহজভাবে বোঝার চেষ্টা করো। তুমি যদি একটা কেক বানাতে যাও, যেমন ধরো এটা একটা কেক, তুমি একটা কেক বানাতে চাও, তাহলে কেকের মধ্যে তোমার যে চিনি এবং ময়দার পরিমাণটা আছে সেটা কিন্তু 2:3 হবে। এখন ধরো তুমি এই কেকটাকে আর একটু বড় বানাতে চাও, তাহলে এইটার তুলনায় কি এটাতে আরও বেশি জিনিস কি লাগবে না? তখন কি তুমি ধরে নিতে পারো না যে এটা যদি তোমার ছোটো কেক বানাতে যদি 2:3 পরিমাণ চিনি এবং ময়দা লাগে, তাহলে বড় কেক বানাতে কতটুকু লাগবে? 2 গুণ, তাহলে 4:6 পরিমাণ। ঠিক আছে, আবার যদি অনুপাত, যেহেতু তোমার এখানে পরিমাণ কিন্তু তোমার সেমই থাকবে, আর সেম থাকলে কিন্তু তাহলে তোমার কেকের স্বাদও কিন্তু একই থাকবে। তো এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে সমতল অনুপাত। এই সমতল অনুপাতটা কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক ব্যবহার হয়। শুধু সমতল অনুপাত এটাই ব্যবহার হয় যে এমন না, আমাদের অনুপাত জিনিসটাই অনেক ব্যবহৃত হয় আমাদের বাস্তব জীবনে। তারপর আসো অনুপাতের প্রকারভেদ। বইয়ের মধ্যে কয়েকটা নাম আছে কিন্তু, যেগুলো তোমরা হয়তো বা শুনেই হয়তো বা হার্ট অ্যাটাক করে ফেলবে। সেই নামগুলো হচ্ছে সরল অনুপাত, ব্যস্ত অনুপাত এবং মিশ্র অনুপাত। ঠিক আছে, তো আমরা এখন পর্যন্ত যা দেখলাম একটা সরল অনুপাত, যেমন এই যে এইটার ক্ষেত্রে যদি আসি, যেমন এখানে কিন্তু আছে 4:2, আবার আছে 3:1। তো এই যে জিনিসটা আছে এটাকে কিন্তু বলা হয় হচ্ছে সরল অনুপাত। ঠিক আছে, আবার অন্যদিকে ব্যস্ত অনুপাতকে কি বলা হয়? যেমন ধরো আমি এখানে কিন্তু লিখেছি 1:2। তো এই ব্যস্ত অনুপাতটা হচ্ছে মূলত ধরো এখানে যদি আমি 2টাকে আগে লিখি, তো 2:1, তাহলে কিন্তু এটা হয়ে যাবে ব্যস্ত অনুপাত। যেমন কোনো প্রশ্ন যদি তোমাকে বলে যে নিচের অনুপাতগুলো ব্যস্তকরণ করো, তাহলে কিন্তু তুমি কি করবে? এই যে ধরো 1:2 থাকে, তাহলে তুমি এটাকে একটু 2টাকে আগে, 2 আর 1টাকে আগে পিছে করে দিবে, তাহলে কিন্তু 2:1 হয়। হ্যাঁ, তো আবার হচ্ছে আরেকটা যদি আসি, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত হচ্ছে বলতে পারো একটা ভয়ের নাম, কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু খুব সোজা। ধরো 2 বা ততোধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলো গুণফল আর উত্তর রাশিগুলোর গুণফল দিয়ে নতুন অনুপাত বানানো, এবং সেটাকেই বলা হয় হচ্ছে মিশ্র অনুপাত। সবাই একটু মন দাও। আই হোপ যদি তোমরা ভালো করে মন দাও আমার এই ক্লাসটা, তাহলে তোমাদের এই অনুপাত রিলেটেড আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। তো ধরো তোমার কাছে দুটো সরল অনুপাত আছে, আমি এখানে ধরে নিলাম হচ্ছে 2:3 আর হচ্ছে 4:5, 2:3 আর 4:5। ঠিক আছে, তো এটার মধ্যে কিন্তু আমার দুইটো সরল অনুপাত আমি নিয়েছি। এবার দেখো এদের পূর্ব রাশিগুলো যদি আমি গুণ করি, যেমন কিভাবে গুণ করতে পারি? ধরো এই 4 দিয়ে 2কে গুণ করলাম, আর এই 5 দিয়ে 3কে গুণ করলাম। মানে মূল কথা হচ্ছে আমি এই দুইটা অনুপাতে একটা গুণফল বের করলাম, যে গুণফলটা তোমার একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা, অবশ্যই সংখ্যাটা এই দুটোর চাইতেই বড় হবে। ধরো আমি 2কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 2 গুণ 4 ইস্তু, আবার যদি 3কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 3 গুণ 5। তাহলে হয় কি তোমার, তাহলে কিন্তু আসে কিন্তু 8, 2 গুণ 4 কিন্তু 8। আবার হচ্ছে 3 গুণ 5 কিন্তু 15। তাহলে এই যে আমি এই দুইটো অনুপাতের একটা গুণফল বের করলাম, যেটা হচ্ছে 8:15। তো এই জিনিসটাকে কিন্তু বলা হয় মিশ্র অনুপাত। তো আজকের ক্লাসে বলা কথাগুলো যদি আমি আবার যদি তোমাদের রিপিট করি, সেটা হচ্ছে
অনুপাত মানে কিন্তু দুই জিনিসের মধ্যে কত গুণ বা কত বড় বা ছোট তার তুলনা। আর এটা কিন্তু যদি লিখতে যাও তখন কিন্তু তোমার ইস্তু চিহ্ন ব্যবহার করতে হবে। 2 আর 3 হচ্ছে ভগ্নাংশের মতো করে এইটাও সরলীকরণ করা যায়। যেমন আমি কিন্তু দেখিয়েছি যে এটা কিন্তু দেখিয়েছি সরলীকরণ করে। আবার 4 নাম্বার হচ্ছে উপরে নিচে একটা সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে সমতুল অনুপাত হয়। যেমন এই যে আমি কিন্তু একটা সমতুল অনুপাত এখানে কিন্তু করেছি। আর ব্যস্ত অনুপাত হচ্ছে তোমার এই একটা অনুপাতকে উল্টে দেওয়া। যেমন এই যে আমি কিন্তু এখানে তোমার 1:2 ছিল, এটা কিন্তু 2:1 করে দিয়েছিলাম। আবার মিশ্র অনুপাত হচ্ছে পূর্ব রাশিগুলো গুণফল। ঠিক আছে? যেমন আমি কিন্তু এখানে করেছিলাম। সো এটাই ছিল আজকে আমার সম্পূর্ণ ক্লাস, এবং পরবর্তী ভিডিওতে তোমরা ইনশাল্লাহ তোমাদের বইয়ের অনুশীলনী যেসব অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান ভিডিও পাবে। এবং আমি কিন্তু চেষ্টা করব তোমাদের ক্লাসের গণিত বইয়ের সবগুলো অঙ্কই পর্যায়ক্রমে সমাধান করার, এবং আমি আশা করছি তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো করে দেখো বা ভালো করে তোমরা প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা। তো ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও। আর মূল কথা যদি বলি, গণিত আসলে কিন্তু খুব মজার যদি তুমি নিয়মগুলি একটু খেয়াল করে দেখো। আর যদি তোমার কোনো বিষয় নিয়ে আমার আজকে এই ক্লাসের রিলেটেড যদি কোনো বিষয় নিয়ে আমার বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে কিন্তু আমি তোমার যে সমস্যাটা আছে ওই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটা লাইক করবে, এবং যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। তো সবাইকেই জানাচ্ছি আল্লাহ হাফেজ, ভালো থাকবা।